নমস্কার বন্ধুরা, তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। তোমাদের আসন্ন সমস্ত পরীক্ষার জন্য সাজেস্টিভ ক্লাস নিয়ে আমরা উপস্থিত হয়েছি। তো চলো আজকের ক্লাস শুরু করছি। দেখো, প্রথম প্রশ্ন কি রয়েছে? বাংলায় স্বাধীন নবাবী প্রতিষ্ঠা করেন কে? কে বাংলায় স্বাধীন নবাবী প্রতিষ্ঠা করেন? অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি, মুর্শিদ কুলি খাঁ সর্বপ্রথম বাংলায় স্বাধীন নবাবী প্রতিষ্ঠা করেছিলেন। মুর্শিদ কুলি খাঁ বাংলার রাজধানী মুকসুদাবাদে প্রতিষ্ঠা করেন। মুর্শিদ কুলি খাঁ বাংলায় মালজামিনী প্রথা চালু করেন। মুর্শিদ কুলি খাঁ প্রতিষ্ঠিত বাংলার নবাবীর শেষ স্বাধীন নবাব ছিলেন মীর কাসিম। আলীবর্দী খানের পরে সিরাজউদ্দৌলা বাংলার নবাব হন। পলাশির যুদ্ধ সিরাজউদ্দৌলা তৎকালীন বাংলার নবাব এবং তার ফরাসি মিত্রদের সাথে এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে 23শে জুন 1757 সালে লড়াই হয়েছিল। যুদ্ধটি ব্রিটিশ সম্প্রসারণের ফলস্বরূপ এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিজয়ের মধ্যে দিয়ে শেষ হয়, যার ফলে তারা কলকাতার সম্পূর্ণ নিয়ন্ত্রণ অর্জন করেছিল। পলাশির যুদ্ধ 1757 সিরাজউদ্দৌলা রবার্ট ক্লাইভের অধীনে ফরাসি ও ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে হয়েছিল। তারপর কি রয়েছে? হলদিঘাটির যুদ্ধ কত সালে হয়েছিল? 1576 খ্রিস্টাব্দে। মহারানা প্রতাপ ও মোগল সম্রাট আকবর, যার নেতৃত্বে ছিলেন মান সিং। বক্সারের যুদ্ধ কবে হয়েছিল? 1764 খ্রিস্টাব্দে। কাদের মধ্যে হয়েছিল? ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বনাম নবাব, আবধ এবং মুঘলদের জোট। চৌসার যুদ্ধ কত সালে হয়েছিল? 1539 খ্রিস্টাব্দে। কাদের মধ্যে হয়েছিল? শেরশাহ সুরি ও হুমায়ুন। পরবর্তী প্রশ্ন কি রয়েছে? কেচো কিসের সাহায্যে শ্বাসকার্য চালায়? কেচো কিসের সাহায্যে শ্বাসকার্য চালায়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, দেহত্বকের সাহায্যে শ্বাসকার্য চালায়। এবার আমরা দেখে নেব বিভিন্ন প্রাণীর শ্বাসঅঙ্গের নাম। প্রথমে কি রয়েছে দেখো, স্পঞ্জ, হাইড্রা, অ্যামিবা, প্যারামিসিয়াম, এদের শ্বাসঅঙ্গের নাম কি? সংকোচী গহ্বর। কেঁচো ও জোকের শ্বাসঅঙ্গের নাম কি? দেহত্বক বা চামড়া। বাদুড়, তিমি, মানুষ, এদের শ্বাসঅঙ্গের নাম কি? ফুসফুস। ব্যাঙাচির শ্বাসঅঙ্গের নাম কি? বহিফুলকা ও অন্তঃফুলকা। পাখির শ্বাসঅঙ্গের নাম ফুসফুস। সরীসৃপ প্রাণীদের শ্বাসঅঙ্গের নাম ফুসফুস। শামুক ও ঝিনুক, এদের শ্বাসঅঙ্গের নাম কি? ফুলকা ও মেন্টাল পর্দা। মাছের শ্বাসঅঙ্গের নাম কি? ফুলকা। চিংড়ি ও রাজকাঁকড়ার শ্বাসঅঙ্গের নাম কি? ফুলকা। ফড়িং ও আরশোলার শ্বাসঅঙ্গের নাম কি? ট্রাকিয়া। মশা ও পিঁপড়ের শ্বাসঅঙ্গের নাম কি? স্পিরাকল। পরবর্তী প্রশ্ন, কোন বিজ্ঞানী সর্বপ্রথম পরীক্ষামূলকভাবে সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক জি এর মান নির্ণয় করেছিলেন? কোন বিজ্ঞানী সর্বপ্রথম পরীক্ষামূলকভাবে সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক, যার চিহ্ন কি জি, এর মান নির্ণয় করেছিলেন? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, বিজ্ঞানী ক্যাভেন্ডিশ। হেনরি ক্যাভেন্ডিশ কোন দেশের অধিবাসী ছিলেন? যুক্তরাজ্যের। কি করেছিলেন, কি আবিষ্কার করেছিলেন? হাইড্রোজেন ও জি এর মান আবিষ্কার করেছিলেন। জোহানেস কেপলার কোন দেশের বিজ্ঞানী? জার্মানির। কি আবিষ্কার করেছিলেন? কেপলারিয়ান টেলিস্কোপ ও গ্রহের গতির সূত্র। স্যার আইজ্যাক নিউটন কোথাকার অধিবাসী? যুক্তরাজ্যের। কি আবিষ্কার করেছিলেন? গতির নিয়ম ও সার্বজনীন মহাকর্ষের সূত্র। লরেন্ট ফ্রাইডেল কোন দেশের বিজ্ঞানী? ফ্রান্সের। কি আবিষ্কার করেছিলেন? কোয়ান্টাম মহাকর্ষ, মেটাস্ট্রিং তত্ত্বে অবদান। অজয় নদ যে দুটো নদীর মধ্যে দিয়ে প্রবাহিত হয় তা হল, অথবা অজয় নদ কোন দুটি নদীর মধ্যে দিয়ে প্রবাহিত হয়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি, দামোদর ও ময়ূরাক্ষী নদীর মাঝখান দিয়ে অজয় নদ প্রবাহিত হয়। অজয় নদী ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের একটি প্রধান নদী। এটি ঝাড়খণ্ডের সাঁওতাল পরগনার পাহাড় থেকে যাত্রা শুরু করে। এটি ভাগীরথী নদীর অন্যতম প্রধান উপনদী, যা গঙ্গার একটি উৎস প্রবাহ। দামোদর ও ময়ূরাক্ষী নদীর মাঝে অজয় নদ অবস্থিত। অজয় নদের উত্তরে রয়েছে ময়ূরাক্ষী নদী এবং দক্ষিণে রয়েছে দামোদর নদী। দামোদর নদীর উৎস হল ছোটনাগপুর মালভূমি, ঝাড়খণ্ডের পালামু পাহাড় থেকে যার উৎপত্তি, এবং মুখ হুগলি নদী ও রূপনারায়ণ নদী।
নদীটি বেগুয়াহানায় দুটি ভাগে বিভক্ত হয়। মূল প্রবাহটি মুন্ডেশ্বরী প্রণালী পেরিয়ে রূপনারায়ণে গিয়ে পড়ে। অন্যটি হল আমতা প্রণালী, যা বেশি বন্যায় নির্গত বস্তু বয়ে নিয়ে যায় এবং হুগলিতে গিয়ে পড়ে। দামোদর নদীর ওপর 4টি বাঁধ নির্মাণ করা হয়েছে। এই 4টি বাঁধ কী কী? বরকর নদীতে তিলাইয়া বাঁধ, কোনার বাঁধ, মাইথন বাঁধ ও পাঞ্চেত পর্বত বাঁধ। হুগলি নদীর উপনদীগুলি হল ময়ূরাক্ষী, জলঙ্গি, অজয়, দামোদর, রূপনারায়ণ এবং হলদি নদী। দামোদর উপত্যকায় ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গে কয়লা বেল্টের বৃহত্তম কয়লা খনি রয়েছে ঝারিয়ায়, ভারতের বৃহত্তম কয়লা ক্ষেত্র এটি। এইবার আমরা দেখে নেব দুটি নদীর মিলিত প্রবাহ কী নামে পরিচিত। কি আছে প্রথমে? অলকানন্দা ও ধৌলিগঙ্গার মিলিত প্রবাহের নাম কি? বিষ্ণুপ্রয়াগ। অলকানন্দা ও সরস্বতীর মিলিত প্রবাহের নাম কি? কেশবপ্রয়াগ। অলকানন্দা ও নন্দাকিনীর মিলিত প্রবাহের নাম কি? নন্দপ্রয়াগ। অলকানন্দা ও পিণ্ডারের মিলিত প্রবাহের নাম কি? কর্ণপ্রয়াগ। অলকানন্দা ও মন্দাকিনীর মিলিত প্রবাহের নাম কি? রুদ্রপ্রয়াগ। অলকানন্দা ও ভাগীরথীর মিলিত প্রবাহের নাম কি? দেবপ্রয়াগ। গঙ্গা, যমুনা, সরস্বতী এদের মিলিত প্রয়াগকে কি বলা হয়? প্রয়াগরাজ। গঙ্গা ও যমুনা কোথায় মিলিত হয়? এলাহাবাদে। হায়দ্রাবাদের যমজ শহরটি হল, অথবা হায়দ্রাবাদের যমজ শহর কোনটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন এ, সেকেন্দ্রাবাদ। সেকেন্দ্রাবাদ হচ্ছে হায়দ্রাবাদের যমজ শহর। এবার আমরা দেখে নেব বিভিন্ন শহরের যমজ শহর। যেমন কলকাতার যমজ শহর কি? হাওড়া। আসানসোলের দুর্গাপুর। জলপাইগুড়ির শিলিগুড়ি। কোচবিহারের আলিপুরদুয়ার। ব্যারাকপুরের যমজ শহর কোনটি? বারাসাত। জলপাইগুড়ির কি রয়েছে? ময়নাগুড়ি। গুয়াহাটির যমজ শহর কোনটি? দিসপুর। আমেদাবাদের গান্ধীনগর। সুরাটের নবসারী। হায়দ্রাবাদের সেকেন্দ্রাবাদ। তিরুনেলভেলির যমজ শহর কোনটি? পাল্লামকোট্টাই। ভবানীর কোমারাপালায়াম। পণ্ডিচেরির যমজ শহর কোনটি? কুদ্দালোর। বারাণসীর যমজ শহর কোনটি? মুঘলসরাই। নয়ডার যমজ শহর কোনটি? গ্রেটার নয়ডা। প্রয়াগরাজ নাইনি। এবং কোচির যমজ শহর কোনটি? এর্নাকুলাম। জিজিয়া কর দিতে হতো যাদের, অথবা কাদের জিজিয়া কর দিতে হতো? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, অমুসলিমদের জিজিয়া কর দেওয়া হতো। তাহলে অ্যান্সারটি কি হয়ে যাবে? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, অমুসলিম। এই করটি কিন্তু অমুসলিমদের সরকারকে দিতে হতো। মোগল আমলে আকবর জিজিয়া কর বিলোপ করেন। আকবর 1964 সালে জিজিয়া কর বিলোপ করেন। আকবর হিন্দুদের ওপর থেকে তীর্থকরও তুলে দেন। আকবর তিনি আগ্রা ফোর্ট, ফতেপুর সিক্রি, এলাহাবাদ দুর্গ, বুলন্দ দরজা, গোয়ালিয়র দুর্গ, নাসিমবাগ, পঞ্চমহল প্রভৃতি নির্মাণ করেছেন। শালিমার বাগ, নিশাত উদ্যান, আকবরের সমাধি প্রতিষ্ঠা করেছেন কে? জাহাঙ্গীর। আকবরের সময়কাল কত ছিল? 1556 থেকে 1605 সাল পর্যন্ত। জন্ম কোথায় হয়েছিল? সিন্ধু প্রদেশের অমরকোটে। কত সালে? 1542 সালে। মাত্র 13 বছর 4 মাস বয়সে সম্রাট হন। হিমু দিল্লি, আগ্রা জয় করে বিক্রমজিৎ উপাধি নেন। বিজাপুরের আদিল শাহের মন্ত্রী ছিলেন কে? এই হিমু। পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত সালে হয়? 1556 সালে নভেম্বর মাসে। কাদের মধ্যে হয়েছিল? মুঘল ও আফগানদের মধ্যে। মুঘলদের পক্ষে বৈরাম খাঁ এবং আফগানদের পক্ষে কে ছিলেন? হিমু। হিমু পরাজিত হলে বৈরাম তার শিরচ্ছেদ করেন। বৈরাম খাঁর অভিভাবকত্বে গোয়ালিয়র, আজমির ও জৌনপুর দখল করেন। আরও 2 বছর আকবর ধাইমা মাহম আনগা ও তার ছেলে আদম খাঁর অধীনে ছিলেন। আকবর প্রথমে জয়পুরের বিহারিমলের কন্যাকে 1562 সালে এবং বিকানিরের রাজকন্যাকে 1570 সালে বিবাহ করেন। জায়গিরদার প্রথা আকবর প্রবর্তন করেন। 1566 সালে মেবারের সিসোদীয় বংশের রানা উদয় সিংহ আকবরের বশ্যতা স্বীকার না করলে যুদ্ধ হয়। উদয় সিং পালিয়ে গেলে 2 সেনাপতি জয়মল ও পশুমল বীর বিক্রমে যুদ্ধ করে নিহত হন। 1576 সালে হলদিঘাটের যুদ্ধে রানা প্রতাপ মুঘলদের কাছে পরাজিত হন। মুঘল পক্ষে নেতৃত্ব দিয়েছিলেন কে? মান সিং ও আশফ খাঁ। রানা প্রতাপের ঘোড়ার নাম কি ছিল?
চৈতক। 1576 সালে রাজমহলের যুদ্ধে বাংলার কর্ণানী বংশের পাঠান সুলতান দাউদকে পরাস্ত করেন। আকবর 1586 সালে কাশ্মীর এবং 1593 সালে সিন্ধু প্রদেশ জয় করেন। আহম্মদনগরের চাঁদ সুলতান বা চাঁদ বিবি 1595 সালে পরাজিত হন। 1599 সালে বিরহানপুর দুর্গ দখল করেন। 1601 সালে আশিরগড় দুর্গ জয়ই ছিল আকবরের জীবনের শেষ যুদ্ধাভিযান। আফগান আদিবাসী গোষ্ঠীর বিদ্রোহ দমন করতে আকবর জৈন খান ও রাজা বীরবলকে পাঠান, কিন্তু 1586 সালে বীরবলসহ বহু সৈন্য মালান্দার পাশে আফগান বিদ্রোহীদের হাতে মারা যান। গুজরাট জয়কে স্মরণীয় করে রাখতে তিনি ফতেপুর সিক্রিতে বুলন্দ দরওয়াজা নির্মাণ করেন। আকবর 1605 খ্রিস্টাব্দে মারা যান। কিসে আক্রান্ত হয়ে? ব্লাডি ডিসেন্ট্রিতে আক্রান্ত হয়ে সেকেন্দ্রাতে সমাধিস্থ করা হয়। আকবরের শাসনাবস্থায় তার নিচেই ছিলেন ভকিল নামে উচ্চপদস্থ কর্মচারী বা তার প্রধানমন্ত্রী। শাসন কার্যের সুবিধার জন্য আকবর মুঘল সাম্রাজ্যকে সর্বপ্রথম সুবা বা প্রদেশে ভাগ করেন। সুবার শাসনভার সুবাদারদের উপর ন্যস্ত ছিল। অনেক সময় সুবাকে সরকারে ও সরকারকে পরগনাতে বিভক্ত করা হতো। আকবর তার সাম্রাজ্যকে 12টি মতান্তরে 15টি সুবায় ভাগ করেন। তোমাদের আসন্ন ডাব্লিউবিপি, কেপি ক্লার্কশিপ, মিসলেনিয়াস পরীক্ষার জন্য লাস্ট মিনিট ব্রহ্মাস্ত্র সাজেশন পেতে ও 90% প্লাস হুবহু কমন পেতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে নাও। ফুড এসআই প্লাস ডাব্লিউবিপি পরীক্ষায় কিন্তু আমাদের নোট থেকে আমরা 90% প্রমাণসহ কমন দিয়েছিলাম। তাই আসন্ন তোমাদের যদি যে কোনো পরীক্ষা রয়েছে 80+ জিকে টপিক সঙ্গে অঙ্ক ও বাকি সব স্বল্প সময়ে পাশের গ্যারান্টি সাজেশন নিয়ে পাশ করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপ করে নাও। পরবর্তী প্রশ্ন, মিল্কি ওয়ের সবচেয়ে নিকটবর্তী ছায়াপথ হলো কোনটি? মিল্কি ওয়ের সবচেয়ে নিকটবর্তী ছায়াপথ কোনটি? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, অ্যান্ড্রোমেডা ছায়াপথ হচ্ছে মিল্কি ওয়ের সবচেয়ে নিকটবর্তী ছায়াপথ। অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি হচ্ছে মিল্কি ওয়ের সবচেয়ে কাছের বৃহৎ ছায়াপথ। পৃথিবী থেকে এই ছায়াপথটিকে খালি চোখে দেখা যায়। এই ছায়াপথটি মিল্কি ওয়ের থেকে সামান্য বড় বলে মনে করা হয়। পরবর্তী প্রশ্ন, রারো বাংলার লেখক কাকে বলা হয়? কাকে রারো বাংলার লেখক বলা হয়? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন এ, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়কে রারো বাংলার লেখক বলা হয়। এনার ছদ্মনাম ছিল হাবু শর্মা। তথ্য, হাসলিবাকের উপকথা, গণদেবতা তার উল্লেখযোগ্য গ্রন্থ, করালি, বনমালী তার সৃষ্ট অমর চরিত্র। এবার আমরা দেখে নেব বিভিন্ন কবি এবং তাদের ছদ্মনাম। প্রথমে কি রয়েছে? সুবোধ ঘোষ। তিনি কি নামে কবিতা লিখতেন? কালপুরুষ বা সুপান্থ নামে। প্রেমেন্দ্র মিত্রের ছদ্মনাম কি? কৃত্তিবাস। সুনীল গঙ্গোপাধ্যায় নীললোহিত। বিমল ঘোষের ছদ্মনাম কি? মৌমাছি। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় কি নামে পরিচিত? হাবু শর্মা। কালীপ্রসন্ন সিংহ কি নামে পরিচিত? হুতম প্যাঁচা। অখিল নিয়োগী স্বপন বুড়ো। প্রমোদ চৌধুরী কি নামে গল্প লিখতেন? বীরবল নামে। প্রভাত কিরণ বসু কি নামে পরিচিত? কাকাবাবু নামে পরিচিত। রাজশেখর বসু পরশুরাম নামে পরিচিত। নারায়ণ গঙ্গোপাধ্যায় সুনন্দ। বলাইচাঁদ মুখোপাধ্যায় ছদ্মনাম কি? বনফুল। নিহার রঞ্জন গুপ্ত ছদ্মনাম কি? বানভট্ট। দেবেশ রায় বেদুইন। বিনয় ঘোষ কালপেঁচা। চারুচন্দ্র চক্রবর্তী ইনার ছদ্মনাম কি? জরাসন্ধ। বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র বিরূপাক্ষ। বিনয় মুখোপাধ্যায় যাযাবর। সৈয়দ মুস্তাফা আলী ছদ্মনাম কি? সত্যপীর। নিখিল সরকার শ্রীপান্থ এবং অশোক গুপ্ত কোন ছদ্মনামে লিখতেন? বিক্রমাদিত্য ছদ্মনামে লিখতেন। পরবর্তী প্রশ্ন, ভারতের বৃহত্তম তথ্য প্রযুক্তি কেন্দ্র কোনটি? ভারতের বৃহত্তম তথ্য প্রযুক্তি কেন্দ্র কোনটি? অ্যান্সার হয়ে যাবে অপশন সি, বেঙ্গালুরু হচ্ছে ভারতের বৃহত্তম তথ্য প্রযুক্তি কেন্দ্র। পরবর্তী প্রশ্ন, পেনিসিলিয়াম কোন জাতীয় অণুজীব? পেনিসিলিয়াম কোন জাতীয় অণুজীব?
অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, এক ধরনের উপকারী ছত্রাক। 1929 সালে স্কটিশ বিজ্ঞানী এবং নোবেল বিজয়ী আলেকজান্ডার ফ্লেমিং পেনিসিলিন আবিষ্কার করেন। পেনিসিলিন হলো একটি অ্যান্টিবায়োটিক গ্রুপ। এদেরকে সাধারণত পেনিসিলিয়াম নামক ছত্রাক, প্রধানত পেনিসিলিয়াম ক্রাইসোজেনাম ও পেনিসিলিয়াম রুবেন্স থেকে তৈরি করা হয়। বেশিরভাগ পেনিসিলিনই প্রাকৃতিক উপায়ে আহরণ করা হয়। পরবর্তী প্রশ্ন, কোনটিকে ব্রাউন কোল বলে, বা নিচের অপশনগুলির মধ্যে কোনটিকে ব্রাউন কোল বা বাদামি কয়লা বলা হয়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, লিগনাইট কয়লাকে বাদামি কয়লা বা ব্রাউন কোল বলা হয়। লিগনাইট কয়লাকে বাদামি কয়লা বলা হয়। কয়লার 4টি ভাগ রয়েছে: অ্যান্থ্রাসাইট, বিটুমিনাস, লিগনাইট ও পিট কয়লা। পিট কয়লাতে কয়লার পরিমাণ সবচেয়ে কম পরিমাণে আছে। পরবর্তী প্রশ্ন, এক অশ্ব ক্ষমতা সমান সমান কত ওয়াট? খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। এক অশ্ব ক্ষমতা সমান সমান কত ওয়াট? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, 746 ওয়াট। অশ্বশক্তি হল ক্ষমতার একক যা একটি ইঞ্জিন কতটা শক্তিশালী তা পরিমাপের জন্য ব্যবহৃত হয়। এটি প্রায় 746 ওয়াটের সমান। ধারণাটি সর্বপ্রথম জেমস ওয়াট দ্বারা উপস্থাপন করেন, যিনি বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করেছিলেন। যেহেতু মানুষ ঘোড়া ব্যবহার করতে অভ্যস্ত ছিল, এই শক্তির পরিমাণ সেই সময়ে অধিকাংশ লোক অনুমান করতে পারতেন। পরবর্তী প্রশ্ন, প্রাচীনকাল থেকে গণিত চর্চা শুরু হলেও কার আমলে প্রথম প্রামাণ্য গণিত গ্রন্থ রচিত হয়? কার আমলে প্রথম প্রামাণ্য গণিত গ্রন্থ রচিত হয়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি, প্রথম আর্যভট্টের আমলে। প্রাচীনকালে ভারতীয় গণিতবিদরা গণিতশাস্ত্রে প্রথম দশাঙ্ক সংখ্যার প্রচলন করেন। মহাভারত ও পুরাণে দশাঙ্ক সংখ্যার ব্যাপক ব্যবহার দেখা যায়। ব্রহ্মপুরাণ, বিষ্ণুপুরাণ, মৎস্যপুরাণ প্রভৃতিতে দশাঙ্ক সংখ্যার খোঁজ পাওয়া যায়। গণিত বিষয়ে চর্চার প্রচলন অনেক আগে শুরু হলেও প্রথম আর্যভট্টের পূর্বে কোনো প্রামাণ্য গণিত গ্রন্থ রচিত হয়নি। প্রথম আর্যভট্ট থেকে সপ্তদশ শতাব্দী পর্যন্ত অন্ততপক্ষে 50টি গণিত ও গণিত সংক্রান্ত গ্রন্থ ভারতীয়রা রচনা করেন। পরবর্তী প্রশ্ন, বুদ্ধদেব দুঃখের উৎস ও তা থেকে মুক্তি লাভের জন্য কয়টি মহান সত্য পালনের নির্দেশ দিয়েছিলেন? বুদ্ধদেব দুঃখের উৎস এবং তা থেকে মুক্তি লাভের জন্য কয়টি মহান সত্য পালনের নির্দেশ দিয়েছিলেন? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, 4টি মহান সত্য পালনের নির্দেশ দিয়েছিলেন। বৌদ্ধ ধর্মের মূল উদ্দেশ্য ছিল দুঃখের হাত থেকে মানুষকে মুক্ত করা। বুদ্ধদেব দুঃখের উৎস ও তা থেকে মুক্তি লাভের জন্য 4টি মহান সত্য বা 4 নোবেল ট্রুথসের নির্দেশ দিয়েছেন, যেগুলি আর্য সত্য নামে পরিচিত। এই 4টি আর্য সত্য হল: পৃথিবী দুঃখময়, মানুষের আকাঙ্ক্ষা ও কামনা বাসনা থেকেই সৃষ্টি হয় দুঃখের, আকাঙ্ক্ষা ও কামনা বাসনাকে নিবৃত্ত করতে পারলেই মুক্তিলাভ সম্ভব, মুক্তি পেতে গেলে একটি নির্দিষ্ট পথ অনুসরণ করতে হবে। পরবর্তী প্রশ্ন, সোনা কিসে দ্রবীভূত হয়? সোনা কিসের মধ্যে দ্রবীভূত হয়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, অ্যাকোয়া রিজিয়ার মধ্যে সোনা দ্রবীভূত হয়। হাইড্রোক্লোরিক অ্যাসিড ও নাইট্রিক অ্যাসিডের মিশ্রণকে অ্যাকোয়া রিজিয়া বলা হয়। পরবর্তী প্রশ্ন, ক্রোমোজোম কি দিয়ে গঠিত হয়? ক্রোমোজোম কি দিয়ে গঠিত হয়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, ডিএনএ ও প্রোটিন দিয়ে ক্রোমোজোম গঠিত হয়। কোষ বিভাজনকালে ক্রোমাটিন তন্তু থেকে সৃষ্ট নিউক্লিক অ্যাসিড ও প্রোটিন দিয়ে গঠিত স্বপ্রজননশীল সূত্রাকার যে বস্তু জীবের বংশগতির বৈশিষ্ট্যগুলো বংশানুক্রমে পরিবহন করে এবং প্রজাতির পরিব্যক্তি, প্রকরণ ও বিবর্তনে মুখ্য ভূমিকা পালন করে তাকেই ক্রোমোজোম বলে। অলিম্পিক পতাকার 5টি বৃত্ত কিসের প্রতীক? অলিম্পিক পতাকার মধ্যে যে 5টি বৃত্ত থাকে সেই 5টি বৃত্ত কিসের প্রতীক? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, মহাদেশের প্রতীক। নীল, হলুদ, কালো, সবুজ এবং লাল হলো অলিম্পিক লোগো রিংয়ের রঙের ক্রম। এটি 5টি মহাদেশকে প্রতিনিধিত্ব করে। ইউরোপের জন্য নীল রং,
এশিয়ার জন্য হলুদ রং, আফ্রিকার জন্য কালো রং, ওশিয়ানের জন্য সবুজ বা অস্ট্রেলিয়ার জন্য, আর আমেরিকার জন্য লাল রং। পরবর্তী প্রশ্ন, কোন যুগে সভা ও সমিতির উল্লেখ পাওয়া যায়? কোন যুগে সভা ও সমিতির উল্লেখ পাওয়া যায়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, ঋগ বৈদিক যুগে সভা ও সমিতির উল্লেখ পাওয়া যায়। ঋগ্বেদের যুগে অনেকগুলি গণপরিষদের উল্লেখ পাওয়া যায়। এগুলির মধ্যে সভা ও সমিতি ছিল সর্বাপেক্ষা উল্লেখযোগ্য। সভা ছিল গোষ্ঠীর বয়োবৃদ্ধদের সমাবেশ এবং সমিতিতে গোষ্ঠীর সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করতেন। পরবর্তী প্রশ্ন, মধুর প্রধান উপাদান কি? মধুর প্রধান উপাদান কোনটি? অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি, ফ্রুক্টোজ। ফ্রুক্টোজ হচ্ছে মধুর প্রধান উপাদান। মধুর প্রধান উপাদান হল ফ্রুক্টোজ। মধু মৌমাছি দ্বারা উৎপাদিত হয়। মধুর মিষ্টতা মূলত গ্লুকোজ এবং ফ্রুক্টোজের কারণে। ফ্রুক্টোজ ফলের চিনি নামেও পরিচিত এবং অনেক গাছে পাওয়া যায়। গ্লুকোজ, গ্যালাক্টোজ এবং ফ্রুক্টোজের আণবিক সূত্র একই, C6H12O6, কিন্তু রাসায়নিক গঠনে ভিন্ন। মল্টোজের রাসায়নিক সূত্র হল C12H22O1। পরবর্তী প্রশ্ন, ক্যান্টারবেরি তৃণভূমি কোথায় দেখা যায়? কোথায় ক্যান্টারবেরি তৃণভূমি দেখা যায়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, নিউজিল্যান্ডে ক্যান্টারবেরি তৃণভূমি দেখা যায়। এবার দেখো কিছু উল্লেখযোগ্য তৃণভূমি এবং তাদের কোথায় অবস্থিত। প্রথমে কি রয়েছে? পম্পাস। পম্পাস তৃণভূমি কোথায় দেখা যায়? দক্ষিণ আমেরিকায়। ভেল্ট দক্ষিণ আফ্রিকায়। ডাউন্স কোথায় দেখা যায়? অস্ট্রেলিয়াতে। স্টেপস তৃণভূমি কোথায় দেখা যায়? ভারত, পাকিস্তান, ইরাক, তুরস্ক। সাবানা কোথায় দেখা যায়? আফ্রিকার সুদানে। ক্যাম্পোস তৃণভূমি কোথায় দেখা যায়? ব্রাজিলে। হাতিঘাস কোথায় দেখা যায়? আফ্রিকায়। আর প্রেইরি তৃণভূমি কোথায় দেখা যায়? উত্তর আমেরিকাতে। পরবর্তী প্রশ্ন কি রয়েছে? ভারতীয় সংবিধানের প্রস্তাবনাকে কে ভারতীয় সংবিধানের রাজনৈতিক রাশিফল বলে বর্ণনা করেছিলেন? ভারতীয় সংবিধানের প্রস্তাবনাকে কে ভারতীয় সংবিধানের রাজনৈতিক রাশিফল বলে বর্ণনা করেছিলেন? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, কানাইয়ালাল মানিকলাল মুন্সি। ভারতীয় সংবিধানের প্রস্তাবনাকে সংবিধানের আত্মা কে বলেছেন? ঠাকুরদাস ভার্গব। পরবর্তী প্রশ্ন কি রয়েছে? শনির বৃহত্তম উপগ্রহটি হল? শনির বৃহত্তম উপগ্রহ কোনটি? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, টাইটান। টাইটান হচ্ছে শনির বৃহত্তম উপগ্রহ। তারপর দেখো পৃথিবীর উপগ্রহের নাম কি? চাঁদ। মঙ্গলের উপগ্রহগুলি কি কি? ডাইমোস ও ফোবস। বৃহস্পতির উপগ্রহগুলি কোনগুলো? গ্যানিমিড ও ইউরোপা। ইউরেনাসের উপগ্রহ কোনটি? মিরান্ডা, ওবেরন। নেপচুনের উপগ্রহ কোনটি? ট্রাইটন। প্লুটোর উপগ্রহ কোনটি? হাইড্রা এবং নিক্স। পরবর্তী প্রশ্ন, আইনত কে যুদ্ধ ঘোষণা করতে পারেন বা আইন অনুযায়ী কে যুদ্ধ ঘোষণা করতে পারেন? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, ভারতের রাষ্ট্রপতি আইন অনুযায়ী যুদ্ধ ঘোষণা করতে পারেন। প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিপরিষদের লিখিত অনুরোধের ভিত্তিতেই রাষ্ট্রপতি এই ধরনের জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন। এই জাতীয় ঘোষণা অবশ্যই সংসদের উভয় কক্ষের সামনে পেশ করতে হবে এবং 1 মাস পরে জরুরি অবস্থার মেয়াদ শেষ হয়ে যায় যদি না উভয় কক্ষ পৃথকভাবে বসে এবং ভোট দেয়। পরবর্তী প্রশ্ন, লক্ষণ সেনের রাজত্বকালে কোন তুর্কি বাংলা আক্রমণ করেন? লক্ষণ সেনের রাজত্বকালে কোন তুর্কি বাংলা আক্রমণ করেছিলেন? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, বখতিয়ার খলজি বাংলা আক্রমণ করেছিলেন। বখতিয়ার খিলজি বাংলার রাজা লক্ষণ সেনকে পরাজিত করে বাংলার একটি অংশ জয় করেন। খিলজি রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন জালালউদ্দিন ফিরোজ খলজি। খিলজি বংশের সবচেয়ে শক্তিশালী রাজা কে ছিলেন? আলাউদ্দিন খিলজি। দাস রাজবংশ ছিল দিল্লি সাম্রাজ্যের প্রথম রাজবংশ। দাস রাজবংশ মামলুক রাজবংশ নামেও পরিচিত ছিল। কৃতদাস রাজবংশ 1206 সাল থেকে 1290 সালের মধ্যে শাসন করেছিল। এটি কুতুব আল-দিন আইবক দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। ইলতুৎমিশ দাস রাজবংশের একজন রাজা ছিলেন। তিনি 1211 থেকে 1236 সাল পর্যন্ত দাস রাজবংশের শাসক হন।
তিনি লাহোরকে প্রতিস্থাপন করে দিল্লিকে তার রাজ্যের রাজধানী করেন। তিনি রৌপ্য মুদ্রা টঙ্কা এবং তামার মুদ্রা জিতল প্রবর্তন করেন। তিনি কুতুব মিনার নির্মাণ সম্পন্ন করেন। তিনি 1221 সালে চেঙ্গিস খানের নেতৃত্বে একটি আক্রমণ বন্ধ করেন। তিনি চালিসা নামে পরিচিত কৃতদাসদের একটি সরকারি অভিজাত্য স্থাপন করেছিলেন। তিনি 1236 সালে মারা যান এবং তার কন্যা রাজিয়া সুলতানা তার স্থলাভিষিক্ত হন। পরবর্তী প্রশ্ন, ঘর্ষণের ফলে যে শক্তি উৎপন্ন হয় তা কোনটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন সি, তাপ শক্তি। ঘর্ষণের ফলে তাপ শক্তি উৎপন্ন হয়। ঘর্ষণের ফলে একটি বস্তুর কক্ষপথে উপস্থিত শক্তির পরিমাণ বাড়ে এবং তাপমাত্রা উচ্চ হয়। দুইটি বস্তুর মধ্যে ঘর্ষণ হলে তাদের পৃথক পৃথক অণুগুলি সমন্বয় করা হয়। এই সমন্বয়ের ফলে বস্তুর কেন্দ্রীয় শক্তি পরিবর্তিত হয় এবং তাপ উৎপন্ন হয়। পরবর্তী প্রশ্ন, কোন মশা ডেঙ্গু রোগের ভাইরাস বহন করে? কোন মশা ডেঙ্গু রোগের ভাইরাস বহন করে? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, স্ত্রী এডিস মশা ডেঙ্গু রোগের ভাইরাস বহন করে। তারপর দেখো, এনকেফালাইটিস কিউলেক্স নামক মশার মাধ্যমে ছড়ায় এই রোগ। পিত জ্বর ইয়েলো ফিভার নামে পরিচিত, এই রোগের বাহকও এডিস অ্যাজিপ্টা। চিকনগুনিয়া এই রোগের বাহকও ওই এডিস এজিপ্টাই মশা। ম্যালেরিয়া স্ত্রী অ্যানোফিলিস মশা মানবদেহে ম্যালেরিয়ার জীবাণু ছড়ায়। পরবর্তী প্রশ্ন, জিডিপি এর পূর্ণ রূপ কি বা জিডিপির সম্পূর্ণ নাম কি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন বি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। এটি হচ্ছে জিডিপির পূর্ণ রূপ। জিডিপি হলো একটি নির্দিষ্ট সময়ের মধ্যে অর্থনীতিতে উৎপাদিত সমস্ত চূড়ান্ত পণ্য ও পরিষেবার বাজার মূল্য বা মূল্যের সমষ্টি। পরবর্তী প্রশ্ন, প্রকৃতির সবচেয়ে শক্তিশালী বল হলো অথবা প্রকৃতির সবচেয়ে শক্তিশালী বল কোনটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন সি, নিউক্লিয় বল। প্রোটন এবং নিউট্রন একটি শক্তিশালী পারমাণবিক বল দ্বারা নিউক্লিয়াসে একত্রিত হয়। যেহেতু এই বলটি অত্যন্ত শক্তিশালী, তাই নিউক্লিয়াসের আকার ক্রমাগত সংকুচিত হতে থাকে, নিউক্লিয়াসের ঘনত্ব বৃদ্ধি পায়। এটি প্রকৃতির সবচেয়ে শক্তিশালী বল। পরবর্তী প্রশ্ন, কোন রাজ্যের সরকার তানসেন সম্মান চালু করেছে? কোন রাজ্যের সরকার তানসেন সম্মান চালু করেছে? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, মধ্যপ্রদেশ রাজ্যের সরকার তানসেন সম্মান চালু করেছে। তারপর দেখো বিভিন্ন পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় এবং তাদের সময়কাল। প্রথমে কি রয়েছে? সাহিত্য একাডেমি সাহিত্য সম্মাননার ক্ষেত্রে দেওয়া হয়। কত সাল থেকে দেওয়া শুরু হয়? 1954 সাল থেকে। জ্ঞানপীঠ পুরস্কার, এটি ভারতের সর্বোচ্চ সাহিত্য সম্মান, 1965 সাল থেকে দেওয়া শুরু হয়। দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড চলচ্চিত্র উৎকর্ষতার ক্ষেত্রে দেওয়া হয় 1969 সাল থেকে। রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার খেলায় অসামান্য পারদর্শিতার ক্ষেত্রে দেওয়া হয়, 1991 থেকে 92 সালে শুরু হয়। অর্জুন পুরস্কার খেলাধুলা ও প্রশিক্ষণের ক্ষেত্রে দেওয়া হয় কত সাল থেকে? 1961 সাল থেকে। সরস্বতী সম্মান সাহিত্যের ক্ষেত্রে দেওয়া হয় কবে থেকে? 1991 সাল থেকে। ধ্যানচাঁদ পুরস্কার প্রাক্তন খেলোয়াড়দের দেওয়া হয় কত সাল থেকে দেওয়া শুরু হয়? 2002 সাল থেকে। অশোক চক্র পুরস্কার সেনাবাহিনীতে বীরত্ব ও সাহসিকতার ক্ষেত্রে দেওয়া হয় কবে থেকে দেওয়া শুরু হয়? 1952 সাল থেকে। পরবর্তী প্রশ্ন, ভারতে বৈদেশিক মুদ্রা ভাণ্ডার কার হাতে সঞ্চিত থাকে? ভারতে বৈদেশিক মুদ্রা ভাণ্ডার কার হাতে সঞ্চিত থাকে? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, আরবিআই এর হাতে সঞ্চিত থাকে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখবে। তার পাশাপাশি তোমরা যদি আমাদের পুলিশের ব্যাচে অ্যাডমিশন নিতে চাও, তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার এক্ষুনি হোয়াটসঅ্যাপ করে নাও। আর আজকের ভিডিওর যদি পিডিএফ পেতে চাও, তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও, বেঙ্গলি নলেজ একাডেমি এই চ্যানেলে, যেটি এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। তোমাদের আসন্ন ডাব্লিউবিপি, কেপি ক্লার্কশিপ, মিসলেনিয়াস পরীক্ষার জন্য লাস্ট মিনিট ব্রহ্মাস্ত্র সাজেশন পেতে ও 90% প্লাস হুবহু কমন পেতে হলে
আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে নাও। ফুড এসআই প্লাস ডাব্লিউবিপি পরীক্ষায় কিন্তু আমাদের নোট থেকে আমরা 90% প্রমাণসহ কমন দিয়েছিলাম। তাই আসন্ন তোমাদের যদি যে কোনো পরীক্ষা রয়েছে 80+ জিকে টপিক সঙ্গে অঙ্ক ও বাকি সব, স্বল্প সময়ে পাশের গ্যারান্টি সাজেশন নিয়ে পাশ করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপ করে নাও।